হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো কি না, দেবনাগরীর বর্ণ পরিচয়ে বিষয়, অর্থাৎ তোমরা যে সংস্কৃত অক্ষর বা সংস্কৃত হরফ বা দেবনাগরী হরফ কিভাবে লিখবে এবং সংযুক্ত বর্ণ কিভাবে লিখবে, দুই বা ততোধিক অক্ষর কিভাবে তোমরা লিখবে, সংযুক্ত বর্ণ কিভাবে যোগ করবে একসাথে, সেই বিষয় নিয়ে আজকের তোমাদের আমার উপস্থিত হওয়ার মেন বিষয়। কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছো যে তোমরা দেবনাগরী অক্ষর কিভাবে লিখবে, দুটো তিনটে চারটে অক্ষর একসাথে জয়েন কিভাবে করবে। তো এই যে বিষয়, বেশ করে ছোট ছোট বাচ্চা যারা স্টুডেন্টরা রয়েছে তাদের বিষয় মাথায় রেখে আজ আমার এই বিষয় নিয়ে আজকের আলোচনা। কারণ আজকের বিষয়টায় অবশ্যই তোমাদের সহযোগিতা করবে। তোমাদের মধ্যে যে দেবনাগরী অক্ষর কিভাবে তোমরা লিখবে, তোমাদের সেই সমস্যার আজ সমাধান করার জন্য আজ আমার এই ভিডিও। যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে এবং কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করে তোমরা আমাকে জানাবে। বিষয়টা নিয়ে তোমরা যখন উপস্থিত হয়েছি, জানো তোমরা যে অক্ষরটা কীভাবে তোমাদের লিখতে হবে, কারণ অক্ষরের উপর টোটাল শব্দ এবং বাক্য সব কিছু নির্ভর করছে। তার জন্য প্রথমে তোমাদের আজকের আমি যে বিষয়টা নিয়ে যেটা উপস্থিত হয়েছি সেটা হচ্ছে দেবনাগরী অক্ষর কিভাবে তোমরা যোগ করবে এবং সংযুক্ত বর্ণ দুই বা ততোধিক কিভাবে লিখবে, সেই বিষয়টা দেখে নাও। তোমরা আমার সাথে এখন থাকো আর স্কিপ করে কেউ দেখবে না। তাহলে দেখো, প্রথমে তোমাদের যে বিষয়টা আমি লিখে রেখেছি, দেবনাগরী বর্ণ পরিচয়। অর্থাৎ দেবনাগরী কেন, দেবতারা এই নাগরীতে অর্থাৎ এই অক্ষরে বা এই লিপিতে তারা লিখতেন, তার জন্যই দেবনাগরী অক্ষর বলা হয়। এই অক্ষরটা তোমাদের আমি এখন লিখব, তোমরা দেখে নাও কিভাবে কি স্টাইলে লেখা হয়। যেমন বাংলায় তোমরা লিখতে গেলে কি করো, মাত্রা ঠিক করো। বাংলায় লেখার সময় তোমাদের মাত্রা ঠিক করতে হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো ধরো লিখছি কি আমি যখন লিখছি তখন দেখো তোমরা এই দেখো তোমাদের কি হচ্ছে না, এই মাত্রা তোমরা ঠিক করছো বাংলার ক্ষেত্রে। আর তাহলে বাংলা যখন লিখি তখন আমরা মাথাটা ঠিক রাখি সব ক্ষেত্রে। আর যখন ইংলিশ লিখি, ধরো না ইংলিশে কেউ লিখছে যে ধরো না অসিত ধরনা লিখলাম, তাহলে দেখো ইংলিশের ক্ষেত্রে আমরা এইটাই মেনটেন করছি কি, নিচের লাইন আমরা ইংরাজি ক্ষেত্রে সর্বদা আমরা মেনটেন করি। তাহলে ইংলিশ লিখতে গেলে তাহলে নিচের ইয়েটা মেনটেন করি, বাংলা লিখতে গেলে মাথা। আর সংস্কৃতের ক্ষেত্রে লিখতে গেলে কি জিনিসটা আমাদের মেনটেন করতে হবে সেটা দেখে নাও। প্রথমে তোমাদের মাথায় রাখতে হবে, এর একটা আমি ঠিক লিখছি, দেখো এই। তাহলে দেখো এইটা হচ্ছে, বেশ করে খেয়াল রাখো। দেখো এটা যদি এখান থেকে 10 হয়, এটা 10, এখান থেকে যদি 10 হয়, এখান থেকে এটা 10, এই যে মেনটেন করতে হবে সংস্কৃতের ক্ষেত্রে। যদি একটা দেখি তোমাদের ক্ষেত্রে কি না, সংস্কৃত এটা বাংলার ক্ষেত্রে আমরা এই মাত্রা ঠিক করি, ইংরাজি ক্ষেত্রে নিচেরটা আমরা ঠিক রাখি, আর সংস্কৃতের ক্ষেত্রে চারদিকে মেনটেন করতে হবে। কীভাবে সংস্কৃত অক্ষর লিখবে সেটা দেখে নাও ভালো করে, তোমাদের বলছি এইটার দিকে খেয়াল করো। যখন কেউ আমরা লিখছি কি অকার, তাহলে অকার লেখার সময় এই যে আমি অকার লিখলাম, এখানটা দেখো এই মাথা ঠিক আছে, এই মাথা, আবার এই দিকে এটা, এদিকে এই, আর এদিকেই। তাহলে এখান থেকে যদি 10 হয়, এখান থেকে 10, এখান থেকে যদি এটা হয়, এটা মেনটেন করতে হবে। তাহলে এই জায়গাটা কিন্তু আমার টোটাল কিন্তু মেনটেন করে কিন্তু অক্ষর লিখতে হবে। তাহলে কি এটা আমি গেল যে কিভাবে কতটা ডিস্টেন্স, কতটা সেমি ডিস্টেন্স থাকবে সেই বিষয় নিয়ে এটা আমি ব্যাকরণের বিষয়। প্রথমে তোমাদের আছে কি, তারপর প্রথমে তোমরা অকার লিখছো, কেউ ধরো অকার লিখছো, অকার কীভাবে লিখবে দেখে নাও। এই হলো অকার। এই অকার লিখলে তাহলে এই অকারটা এইখান থেকে এখানে এটা কিন্তু সব ডিস্টেন্স মেনটেন হলো। অকার যখন লেখা হয়ে গেল তখন এবার আকারটা ওই একই হবে, আকারটা এইভাবে তোমরা লিখবে। এই হলো আকার। তাহলে এটা অকার হয়ে গেল, এটা আকার হয়ে গেল। এবারে তোমরা দেখো অকার আকার লেখার পরে তোমরা এবার হস্যইকার লিখবে, যেহেতু অকার যা লিখবে তার পাশে একটা দাঁড়িয়ে দিলে আকার হয়ে গেল। এবার দেখো হস্যইকার,
হর্ষ ইকার, হর্ষ ইকারটা কীভাবে লিখবে? ডাইন টানলে দিয়ে একটা ডাইন টানলে দিয়ে একটা এস দিলে, এসের মতন দেবে, দিলে এই এসের মতন দিলে এটা হলো হর্ষ ইকার। হর্ষ ইকার দেখো এখানেও দেখো মেনটেন দেখো, এখান থেকে যেটা এরকম হর্ষ ইকার দেখো, এই যে ব্যাপার এবং এই ব্যাপার, এখান থেকে এটা দেখো মেনটেন হলো, আর এটা কিন্তু এইভাবে মেনটেন করলে টোটাল ওটা হর্ষ ইকার হয়ে গেল। এবার হচ্ছে কি, তারপর আবার কি আসবে? দীর্ঘ ইকার। হর্ষ ইকার একই হয়ে দীর্ঘ ইকার হলো। তারপর হচ্ছে এই একই ভেসে এটা হর্ষ উকার, এটা হবে না, এটা হর্ষ উকার হলো, এটা হর্ষ উকার। তারপরে এটা আবার কি হবে? দীর্ঘ উকার। এটা হচ্ছে অকার আকার হর্ষ ইকার দীর্ঘ ইকার হর্ষ উকার দীর্ঘ উকার, এই চারটে হলো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এর মানে ডাইন টানলে দিয়ে এরম একটা টানলে দিয়ে এই এটা হলো রিকার। রিকার কিন্তু নিচে কিন্তু আসবে না, এই পর্যন্ত রিকার। এবার তারপরে যে ডবল লিকারের প্রয়োগ তোমরা জানো, তোমাদের সংস্কৃত ভাষায় রয়েছে, এই হলো ডাবল লিকার। তারপরে লিকার তোমরা জানো, এইটা হচ্ছে লিকার, তারপর হচ্ছে ডাবল লিকার, তারপরে তোমরা জানো একার ওইকার। ঠিক এই অকার যেটা শিখেছ সেটা অকার, এটা হয়ে গেল ওকার, আর এটা এই অকারের মতন দিয়ে এটা হলো ঔকার। তাহলে এই অকার এবং আকারে ওটা আর ওকার আর ঔকার। আরেকটা এই অকার আছে, সেই অকারটা এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমে কিভাবে লিখতে হবে। প্রথমে এরম একটা টানলে, তারপরে এরম একটা দিয়ে এই অকারও তোমরা লিখতে পারো। এই অকার আছে, ঠিক আকারটা ঠিক এরকমই হবে, এটা আকার। ঠিক ওকারের ক্ষেত্রে এটা ওকার হয়ে যাবে, আর এটা ঔকার হয়ে যাবে। তাহলে এই হলো আকার আকারে। অকার আকারের চিহ্নগুলো বলে দিচ্ছি। আকারের চিহ্নটা ঠিক কেমন হবে? আকারের চিহ্নটা ঠিক এরকম একটা আকারের চিহ্ন হবে। হর্ষইকারের চিহ্ন এখান থেকে এই পর্যন্ত ঠিক হবে। দীর্ঘিকারের চিহ্নটা ঠিক, দীর্ঘিকারের চিহ্নটা এরকমই হবে। দীর্ঘ উকারের চিহ্নটা এরকম হবে, দীর্ঘ উকারের চিহ্ন এরকম হবে। ইকারের চিহ্ন এরকম, ডাবল লিকারের চিহ্ন এরকম হবে। লিকার আছে, একারের চিহ্নটা এরকমই, ওইকারের চিহ্নটা এরকমই হবে, ওকারের চিহ্নটা এরকম, আর ঔকারের চিহ্নটা এইরকমই হবে। এবারে তোমরা দেখো যে এই যে চিহ্নগুলো দিয়ে এখানে আমি যদি কয়াকারে কা কষে কি যদি লিখি, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো না, আমি এই চিহ্ন ডানে দিলাম, দিয়ে এই ক দিলাম, এই কয় আকারে কা, কয় হর্ষই কি, কয় দীর্ঘি কি, কয় হর্ষ কু, কয় দীর্ঘ কু, দীর্ঘ উপর কয় লিকারে ক্রি, কয় ডবল লিকার, কয় একারে কে, কয় ওইকারে কই, কয় ওকারে কো, কয় ঔকারে কৌ, কয় অনুস্বার কম, কয় বিসর্গ ক। তাহলে এইরকমভাবে তোমরা হচ্ছে কয়াকারে কা থেকে পুরোটা কিন্তু কয়াকারে কা কয়াকারে খা এইভাবে করে পুরোটা ডিটেল কিন্তু তোমরা প্র্যাকটিস করলে তোমরা এই কয়াকারে কা এটা লিখতে পারবে। অকারটা এখানে আমি দেখে দিলাম। এবার ব্যঞ্জন বর্ণ কীভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ব্যঞ্জন বর্ণ কীভাবে লিখতে হবে তোমরা দেখো। এই পর্যন্ত আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপরে দেখো ব্যঞ্জন বর্ণগুলো কী করে লিখবে তোমরা। ব্যঞ্জন বর্ণ প্রথমে তোমাদের দেখো যে প্রথমে ডানি টানলে, ডানি দেওয়ার পরে একটা ডানি প্রথমে টানলে, তারপরে একটা গোল মতন করে একটা আঙুলি দিলে, এটা হলো ক। খ ঠিক এরম একটা দুইয়ের মতন টানলে, এরম দিয়ে এই হলো খ। গ এরম একটা জের মতন দিয়ে একটা গ।
ঘটা তোমরা দেবে কি ঠিক এই ঘ, ওয়াটা ঠিক এই চ, ছ, বর্গীয় জ, এখান থেকে যদি 10 এখান থেকে এটা 10 বর্গীয় জ, তারপরে ঝ, দেখো এখান থেকে যদি এটা 10 হয় এখান থেকে এই পর্যন্ত 10, তারপরে ইয়, তারপরে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, মূর্ধন্য ন এটা হতে পারে অথবা এটা হতে পারে মূর্ধন্য ন, তারপর হচ্ছে কি ত, থ, দ, ঘ, দন্তন্য, প, ফ, ব, এটা বর্গীয় ব, এটা হচ্ছে বর্গীয় ব, খেয়াল করবে ব, এটা হলো ভ, আর এটা হলো ম, অন্তস্থ ইয়, র, ল, ব, এটা অন্তস্থ ব, এটা তালব স, এটা মূর্ধন্য স, এটা দন্ত স, এটা হ। হটা লিখবে কিভাবে অনেকেই বুঝতে পারো না। হটা প্রথমে লিখবে, প্রথমে একটা দাঁড়ি দিয়ে তারপরে এস, তারপরে এরকম সি হ, তারপরে ক্ষিয়ার দাঁড়ি দিলে এটা হলো ক্ষিয়, তারপর এটা হলো অনুস্বার, এটা হলো বিসর্গ। তাহলে এবার দেখে নাও তোমরা, তোমাদের ক খ গুলো এইভাবে তোমাদের লিখতে হবে। এবার যে জায়গাটা তোমাদের আমি আসবো, দেখে নাও তোমরা এবার তোমার যুক্ত অক্ষরগুলো কীভাবে লিখতে হবে। এটা তো আমি ব্যঞ্জন বর্ণগুলো বললাম, এবারে ব্যঞ্জন বর্ণগুলো শেখার পরে তোমাদেরকে এটা কাজ করতে হবে, সেটা হলো যুক্ত বর্ণ। কিভাবে 2 বা ততোধিক বর্ণ কিভাবে তোমরা যুক্ত করবে এই জায়গাটা। তার আগে তোমাদের একটা কাজ করতে হবে, যে এই বর্ণগুলোর মধ্যে থেকে তোমাদের বাছাই করে নিতে হবে যে কোন কোন বর্ণগুলো। দেখো যেমন খ, গ, ঘ, কিছু 3টে পার্টে পাঠ করতে হবে। কি কি? কিছু বর্ণ আছে যাদের ডান দিকে দাঁড়িয়ে, তাদের একটা লিস্ট করতে হবে। তাহলে যাদের ডান দিকে দাঁড়িয়ে তাদের একটা লিস্ট করতে হবে, যেমন ডান দিকে দাঁড়িয়ে কোন কোন বর্ণগুলো আছে বা অক্ষরগুলো, সেগুলো তোমরা দেখো। যেমন খ ডান দিকে দাঁড়িয়ে, গ ডান দিকে দাঁড়িয়ে, চ বর্গীয় জ, ঝ ইয় মূর্ধন্য, ত, থ, ধ দন্তন্য, প, ব, হ, এগুলো যাদের ডান দিকে যাদের দাঁড়িয়ে তাদের একটা লিস্ট করতে হবে। তারপরে কিছু বর্ণ আছে তাদের মাঝখানে দাঁড়িয়ে, দেখো ফ মাঝখানে দাঁড়িয়ে, তারপরে যে কি যাদের মাঝখানে দাঁড়িয়ে ফ আছে, ক আছে, এদের মাঝখানে দাঁড়িয়ে, তাদের একটা লিস্ট করতে হবে। কিছু বর্ণ আছে যাদের হচ্ছে মাথার উপর দাঁড়িয়ে, দেখো এটা আছে, ঝ আছে, ট আছে, এইগুলো যাদের মাথার উপর দাঁড়িয়ে, দ আছে, এই যাদের মাথার উপর দাঁড়িয়ে তাদের একটা লিস্ট করতে হবে। তাহলে যুক্ত করতে গেলে তাদের কাজগুলো কি, এবার তোমরা সেই দিকটা নজর দাও। প্রথমে তোমরা দেখবে কিভাবে করবে, সেই লিস্টটা করো। তাহলে যাদের 3টে ভাগে ভাগ করা হলো, যে যাদের যে প্রথম আমি ভাগ করলাম কিসে না, কিছু বর্ণ আছে যাদের 1 নম্বর যদি দেখো, কিছু বর্ণ আছে, কিছু বর্ণ আছে যাদের ডান দিকে দাঁড়িয়ে, ডান দিকে দাঁড়িয়ে, ডান দিকে দাঁড়িয়ে কার কার কোনো আছে, যেমন হলো খ, গ, মু আছে, প আছে, আচ্ছা যে সমস্ত বর্ণগুলো আছে, ত আছে, থ আছে, এই সমস্ত বর্ণগুলোর মাঝখানে দাঁড়িয়ে, মানে ধারে ডান দিকে দাঁড়িয়ে। কিছু বর্ণ আছে, কিছু বর্ণ আছে যাদের মাঝখানে দাঁড়িয়ে, মাঝখানে দাঁড়িয়ে, যেমন হচ্ছে কি ক আছে, ফ আছে, তাহলে এই বর্ণগুলোর মাঝখানে দাঁড়িয়ে। আবার কিছু বর্ণ আছে, বর্ণ আছে যাদের
মাথার উপর দাঁড়ি, মাথার উপর দাঁড়ি। তাহলে মাথার উপর দাঁড়ি কেমন আছে? দ আছে, থ আছে, ট আছে, ঢ আছে, আরও অনেকগুলো আছে। তাহলে এই সমস্ত বর্ণগুলো যাদের মাথার উপর দাঁড়ি এবং এই সমস্ত এছাড়াও আরও অনেক বর্ণ হয় যাদের ডান দিকে দাঁড়ি এবং যাদের মাঝখানে দাঁড়ি, এদের তাহলে যুক্ত করব কি করে? তাহলে শুনে রাখবো, যখন এই সমস্ত বর্ণ কারার সাথে যুক্ত হবে, মনে রাখবে, পয়েন্ট আউট করো, কিছু বর্ণ হয় যাদের ডান দিকে দাঁড়িয়ে, যাদের ডান দিকে দাঁড়িয়ে তারা যখন কারোর সাথে যুক্ত হবে তখন ডান দিকে দাঁড়িটা উঠে যাবে। যাদের ডান দিকে দাঁড়িয়ে আছে তাদের দাঁড়ি উঠে যাবে, উঠে যাবে। কোন দাঁড়ি? ডান দিকের দাঁড়ি, ডান দিকে যে দাঁড়িটা সেটা উঠে যাবে। যাদের ডান দিকে দাঁড়িয়ে আছে তারা যখন কারোর সাথে যুক্ত হবে তখন তাদের ডান দিকে দাঁড়িটা উঠে যাবে। আর যাদের মাঝখানে দাঁড়ি তারা কিন্তু থাকবে, আর যাদের এই মাথার উপর দাঁড়ি তারাও থাকবে। তাহলে এই বিষয়টা তোমাদের মাথায় অবশ্যই ক্লিয়ার হয়ে গেল। প্রথমে তোমরা কি করলে? ব্যঞ্জন বর্ণগুলো লিস্ট করে লিখে ফেললে, তারপর কিছু যাদের ডান দিকে দাঁড়িয়ে তাদের পুরো লিস্ট করবে, ছাড়াও আরও আছে যেগুলো লিস্ট করবে, তারপর মাঝখানে দাঁড়িয়েগুলো যাদের আছে তারা লিস্ট করবে, আর মাথার উপর দাঁড়িয়ে লিস্ট করবে। করে এবার যুক্ত কিভাবে 2, 3, 4 যোগ করা হবে সেটা দেখো, প্রচেষ্টা দেখাচ্ছি তোমাদের। এটা মুছে দিলাম। এবারে দেখো তোমরা যে ডান দিকে দাঁড়িয়ে 2, 3, 4 বেশ করে স্টুডেন্টদের পরীক্ষার পরে, যারা বাচ্চা স্টুডেন্ট এবং বড় বড়দের তাদের লিখতে গেলে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে সমস্যা পড়ো সেই সমস্যাটা আজকে সমাধান হবে। তোমরা দেখো যে কিভাবে তোমরা 2 বা 3 অক্ষর কিভাবে যোগ করবে। তাহলে যাদের ডান দিকে দাঁড়ি তারা যখন আমরা করব, তাহলে তখন কি করব না, যাদের ডান দিকে দাঁড়ি তার আগে একটু বলে দিই, এই যোগ তো করবো, তার আগে বলে দিই, যখন না ক খ তো আমরা শিখলাম, ক খ গ ঘ এগুলো শিখলাম। তো তাহলে র ফলা যখন আমি শিখবো, র ফলা যখন শিখবো তখন এটা কয়রা ফলা, খয়রা ফলা, ভয়রা ফলা, ভয়রা ফলা, এরকমভাবে আমি করে কিন্তু শিখছি। চয়রা ফলা, এগুলো র ফলা এইভাবে আমরা কিন্তু করবো। যাদের ডান দিকে দাঁড়িয়ে তাদের এরকমভাবে করছি, কিন্তু যাদের ধরো না মাথার উপর দাঁড়ি তাদেরও কী করবো, তাদেরও এরকমভাবে করবো। ধরুন দয়রা ফলা, তাহলে দয়রা ফলা এইভাবে আমরা কিন্তু লিখবো। তাহলে যাদের ডান দিকে দাঁড়িয়ে তাদেরও ফলা এইভাবে লিখবো, যাদের মাথার উপর দাঁড়িয়ে তাদেরও এইভাবে লিখবো, বা যাদের মাঝখানে দাঁড়িয়েও তাই বললাম, তাদেরও এই ক্ষেত্রে একই নিয়ম হবে। তাহলে রফলা কিন্তু এইভাবে পড়ছে। এবার যেমন কয় নয়, ক্ষয় নয়, গয় নয় লিখবো। নফলা যখন লিখবো তখন ঠিক কয় নয়, এটাকে ক্ষয় নয়, গয় নয়, ঘয় নয়, চয় নয়। কিন্তু যাদের মাঝখানে দাঁড়ি তাদের নফলাটা কোথায় লিখবো? তাদের নফলাটা কিন্তু এখানে লিখবো, ঠিক আছে? তাদের নফলাটা এখানে লিখবো। এবার এছাড়া ধরো না মধ্যাহ্নয় যখন লিখবো তখন সেটা আলাদা নিয়ম পরে দেখাচ্ছি। এখানে কিন্তু যাদের মাঝখানে দাঁড়িয়ে তাদের কিন্তু নফলাটা পাশে লিখবো, আর যাদের হচ্ছে কি ডান দিকে দাঁড়িয়ে তাদের ক্ষেত্রে এটা লিখবো। তাহলে নফলা এবং ডান দিকে দাঁড়িয়ে বললাম এবং মাঝখানে দাঁড়িয়ে তাদেরও কিন্তু নিচে লিখলাম। তাহলে এই জায়গাটা কিন্তু জফলা হয়ে গেল, নফলা হয়ে গেল, এবং রফলা হয়ে জফলাটা হয়নি, রফলা এবং নফলা হলো। তাহলে এবার জফলা লিখবো কী করে? ধরো না যদি মাঝখানে দাঁড়ি তার সাথে জফলা কীভাবে করবো, তখন কিন্তু অলরেডি ওই মাঝখানে দাঁড়িটা কিন্তু এই মানে টোটাল কিন্তু আর কিছু হচ্ছে না, সেটার সাথে যোগ হয়ে যাচ্ছে। এটা কয় জফলা গেলো, বাক্য বানানটা আমার লিখতে বললো বয়াকার, কয় জফলা এরকমভাবে লিখবো। এবার দেখে নাও, তাহলে যে এই মাঝখানে দাঁড়িয়ে ক্ষেত্রে জফলাটা এইভাবে লিখলাম, কিন্তু যাদের ডান দিকে দাঁড়িয়ে তাদের জফলাটা কীভাবে লিখবো? ধরো না মই পয় জফলা, মই পয় জফলা, লম্ফ বা লম্ফ যা বলে, মই পয় জফলা যখন আমি লিখবো তখন কি করব? তাহলে প্রত্যেকের কিন্তু তিনজনে যে আছে যুক্ত করতে যাচ্ছি, তিনজনের কিন্তু ডান দিকে দাঁড়িয়ে রয়েছে। এই তিনজনে যখন ডান দিকে দাঁড়িয়ে রয়েছে তখন আমরা কি করব? তখন আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এর লাস্টে আছে, এর কাজে আমরা জানি তিনজন যদি পরপর কারো কাঁধে থাকে, প্রথম যে লাস্টে যে থাকে মানে যার কাঁধে সবাই উঠে আছে সেই, তাহলে সে কিন্তু ফিক্সড থাকে। তাহলে এ যদি নিচে থাকে, লাস্টে থাকে, তাহলে এ ফিক্সড থাকবে। এর কাঁধে এ উঠছে তখন এর ডানিটা উঠে যাচ্ছে, তখন এর এইটুকু অংশ যোগ হচ্ছে। আবার এর কাঁধে এ উঠছে যখন, তখন এদিকে ডানিটা উঠে যাচ্ছে, তখন এইটুকু অংশ হচ্ছে। তাহলে মই পয় এইভাবে জফলা যোগ হয়ে গেল। তাহলে আমি দুটো তিনটে একসাথে যোগ করতে পারলাম জফলা দিয়ে। কিভাবে? তিনটের অক্ষর যাদের ডান দিকে দাঁড়িয়ে তারা যখন কারোর সাথে যোগ হবে তখন কিন্তু এইভাবে যোগ হবে। যেমন আরেকটা আমি এখানে জফলা বলতে গিয়ে এটাই বললাম। এবার তাহলে কি যাদের ডান দিকে দাঁড়িয়ে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, যে যাদের ডান দিকে দাঁড়িয়ে আছে তারা যখন কারোর সাথে যুক্ত হবে তখন কিন্তু কি হবে না, ডান দিকে দাঁড়িটা উঠে যাচ্ছে। যেমন একটা আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন কারোর নাম হচ্ছে উজ্জ্বল, ঠিক আছে? এইটা তখন আমি কি করে লিখবো? এই উজ্জ্বলটা যখন আমি লিখবো তখন কিভাবে লিখবো?
এই বানানটা, কারণ আমি হসেও জানি, বর্গীয় জয় জয় ব এবং ল তিনটেও জানি, তখন কীভাবে আমি লিখবো? কারণ আমি দেখো আমি জানি হসেও জানি, তাহলে হসেওটা বসে গেল। তিনটে আমি তিনটে একসাথেও জানি, তাহলে তিনটে কি আছে? এই বর্গীয় জ আছে, এই বর্গীয় জ আছে, এই ব আছে, তাহলে আমি তিনটে কিভাবে যোগ করব? আর এই তো ল আছে, তাহলে আমি এই তিনটেকে কিভাবে যোগ করব? এই তিনটে যোগ করলে আমি কি করে কাজ হবে? তাহলে আমি জানি ডান দিকে তিনজনের দাড়ি, তাহলে তিনজনের ডান দিকে দাঁড়িয়ে থাকলে যখন কাঁধে যদি এর কাঁধে যদি ওঠে, তখন এর ডান দিকে দাঁড়িটা উঠে যাবে। তাহলে বটা প্রথমে বসালাম, ব বসানোর পর প্রথমে ব বসালাম, ব বসানোর পরে এই বর্গীয় জটা তখন যখন উঠবে, তখন এই বর্গীয় জল এই অংশটা ডাঁইটা উঠে গেল। আবার যখন এর কাঁধে উঠলো, তখন ওর ডাঁইটা উঠে গেল, তাহলে এর ডাঁইটা উঠে গেল, এই ডাঁইটা, তাহলে প্রথমে উঠলো তখন এই ডাঁইটা উঠে গেল। আবার এর কাঁধে যখন উঠলো, এই ডাঁইটা উঠে গেল, তাহলে এই হসউটাই থাকলো, আর এই ল এসে গেল। যদি বিসর্গ দিতে যাও দিলে, তাহলে উজ্জ্বল বানানটা এইভাবে কিন্তু হবে। তাহলে আমরা কি করলাম যে, তাহলে দুটো এই তিনটে অক্ষর কিভাবে যোগ করতে হলো আমরা দেখে নিলাম একসাথে। তাহলে এই যে বানানটা আমি এটা যুক্ত অক্ষরটা এইভাবে শিখলাম। এছাড়া ধরো না কারোর বানান হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ নাম আছে, তাহলে কৃষ্ণ বানানটা আমি কিভাবে করব? এই কৃষ্ণ বানানটা, তাহলে আমি কয়রিকার তো জানি, কয়রিকার বলে মূর্ধন্য স মূর্ধন্য, তাহলে মূর্ধন্য স আমি জানি, মূর্ধন্য নও আমি জানি। তাহলে এই দুটো আমি যোগ করব কি করে? আমরা জানি যে এরও ডান দিকে দাঁড়িয়ে, এরও ডান দিকে দাঁড়িয়ে, তাহলে এর কাঁধে যখন উঠবে, তখন এই ডান দিকে দাঁড়িটা উঠে যাবে। তাহলে কয়রিকারটাই বসে গেল। মূর্ধন্যস্বর কোন অংশটুকু নেবো? মূর্ধন্যস্বর এই অংশটি নেবো, মূর্ধন্য নয় এই নেবো, নিয়ে কৃষ্ণ বানানটা হয়ে গেল। তাহলে আমি হচ্ছে কৃষ্ণ বানানটা লিখতে আমার কোনো অসুবিধা হইলো না। তাহলে এইরকম ধরনের যদি কঠিন কঠিন বানান থাকে, তাহলে আমি হচ্ছে করতে পারবো। তাহলে হচ্ছে কি, আমি যুক্ত অক্ষরগুলো এটা দেখে নিলাম। তারপরে আমার যে আরও কাজগুলো রয়েছে, তাহলে রফালা জফালা নফালা, বেশ করে আরও যাতে মাঝখানে দাঁড়িয়ে, যে মাথার উপর যাদের দাঁড়িয়ে আছে, তাদের যে কী করে জফলা করবো, ধরো না কি বাহ্য বানানটা, তাহলে বাহ্য বানানটা যখন আমি লিখবো, বা ব্রাহ্মণ বানানটা, তাহলে আমরা জানি হয় মই মূর্ধন্য ন, তাহলে বয় রফালা আমি জানি, হয় জানি, কিন্তু হয় মই এই ব্রাহ্মণ, তাহলে এই ব্রাহ্মণ বানান হয় মই। তাহলে আমি বলে দিচ্ছি হয় মই কীভাবে লিখলো। তাহলে এরম একটা ডাইটালাম বলে এস দিলাম, তারপর সি দিলাম, আর এরম করে দিয়ে এই ময়ের টান দিলাম, হয় মই। এবং ধরো বাহ্য হয় জফলা, ঠিক হয় জফলাটা এইভাবে আমরা লিখবো। তাহলে হয় জফলা কীভাবে লিখছি? পরিমাণে ডাঁডি দিচ্ছি, দিয়ে এস দিচ্ছি, তারপর সি দিলাম, যেন হয় লিখলাম। আর জফলাটা লেখার সময় এইভাবে লিখলাম। তাহলে হচ্ছে কি, হয় মূর্ধন্য যখন লিখবো, তখন আমরা কি করে লিখবো? হয় এই নিচে মূর্ধন্য, তারপর হচ্ছে কি, তারপর যদি হয় বয় লিখবো, তাই এর নিচে এখানে নিচে হয় বয় দিয়ে দিলাম। তারপরে যে হয় রিকার, হৃদয় বানান কারোর আছে, হয় রিকার লিখবো, হৃদয় বানানটা ঠিক এইভাবে লিখবো, হৃদয়, এইভাবে আমরা হৃদয় বানানটা লিখবো। তাহলে বেশ করে জফলা রফলা নফলা এগুলো আমরা দেখলাম। এবং ধরো কয় বয় লিখবো, কয়টা জানি, আর বয়ের সাথে যোগ করে কয় বয় হয়ে গেল। এবারে আমরা হচ্ছে কি, ধরো না দুটো তিনটে চারটে এবং কঠিন বানান কিছু কিছু আমরা এবারে একটু দেখে নেবো। যুক্তর অক্ষর আশা করি বুঝতে পেরেছো অনেকটা তোমরা, যে দুটোর অক্ষর, তিনটের অক্ষর, চারটের অক্ষর, ছটার অক্ষর কীভাবে একসাথে যোগ করতে হবে, যাদের ডান দিকে দাঁড়িয়ে, যাদের মাঝখানে দাঁড়িয়ে, তারা কীভাবে যোগ করতে হচ্ছে সেটা তোমাদের দেখালাম। আরও তোমাদের বিষয় হচ্ছে কি, ধরো না কারোর হচ্ছে আরও ধরো না যে লক্ষ্মী বানানটা, এই যে ক্ষীয়ময় দীর্ঘি, তোমরা জানো ল, তোমরা জানো সংস্কৃতে, তারপরে ক্ষীয় জানো, আর মো জানো, আর মই দীর্ঘি। তাহলে মো ডান দিকে দাঁড়ি, ক্ষীয় ডান দিকে দাঁড়ি, তাহলে এর কাঁধে উঠবে, তখন কি হবে? মোটা পুরো থাকলো, ক্ষীয়র এই ডানিটা উঠে যাবে, তাহলে ক্ষীয় ডানিটা উঠে গেলে এই লক্ষ্মী বানানটা সহজ হয়ে গেল। তাহলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হলো না, এই যে বানানটা লিখতে সহজ হয়ে গেল। কারণ সবসময় চেষ্টা করবে যে কতটুকু অংশ বাদ দিয়ে কতটুকু লেখা যায়, দেখবে এই যে মেনটেন করলে, তাহলে সহজে তোমরা বানানটা তোমরা লিখতে তোমাদের সুবিধা হবে। কারণ সংস্কৃত দেবনাগরী যেটা কঠিন বলে তোমাদের মনে হচ্ছে, সেটা কিন্তু আদৌ কঠিন না। কারণ অভ্যাস করলে সহজ পদ্ধতি আছে, সেই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, তাহলে আমাদের কাছে যে কোনো কঠিন বানান হোক না কেন, সহজে আমরা লিখতে পারবো। যেমন স্ত্রী বানানটা, দন্ত শয়তরা বলো দীর্ঘি, দন্ত স আমি জানি, তারপরে ত জানি, আর রফলা, এই রফলা জানি, আর তারপরে তার সাথে দীর্ঘি যোগ করছি, ধরো না,
তাহলে এইটা কি আমি জানি দন্তস্বরের সাথে যুক্ত হলে তাহলে দন্তস্বর এই তয়রা ফলা করে স্ত্রী বানানটা হয়ে গেল। কারণ এই তয়রা ফলা এইটা এর সাথে স্ত্রী এই দন্তস্বরটা কিছু অংশ বাদ যাবে, যেহেতু ডান দিকে দাঁড়িয়ে ডান দিকে দাঁড়িয়ে, তাই এই অংশটা এখানে যোগ হয়ে গেলে এই বানানটা দাঁড় ঘুরে যাবে, মানে স্ত্রী বানানটা লেখা সহজ হয়ে যাবে। এই লক্ষ্মণ বানান এগুলো কোনো আত্মা বানান আগে সহজ করে বলছি, আত্মা আকার তয়ময়, তাহলে আকার তয়ময় আত্মা আমরা জানি তয় এই ময়, তাহলে তয়ময় যোগ করলে কী হবে, মোর পুরো অংশটা থাকবে, তয়ের এই অংশটা বাদ চলে যাবে, আত্মা এই বানানটা এসে যাবে। তাহলে এইভাবে কিন্তু আত্মা বানানটা আমরা লিখতে পারবো। তাহলে যে কীভাবে এইভাবে যে যোগ করতে পারলাম, কঠিন কঠিন বানান যেটা মনে হচ্ছিল তোমরা 2, 3, 4, 6টা যতগুলো অক্ষর কিন্তু তোমরা এইভাবে যুক্ত করতে করতে তোমরা আগিয়ে যেতে পারবে। তাহলে তোমাদের আর কোনো কঠিন মানে বলে মনে হবে না, সহজ হয়ে যাবে। যুক্তর অক্ষর কিন্তু সর্বদা খেয়াল রাখবে, কারণ যুক্তর অক্ষরের উপর তোমার সব কিছু নির্ভর করছে। আরও কিছু ধরনের জন্য আছে অপরাহ্ন, হয় হয় মধ্যাহ্ন তোমরা আমি শিখে দিয়েছি, অপরাহ্ন তোমরা জানো, অপরাহ্ন হয় মধ্যাহ্ন, অপরাহ্ন বিসর্গ দিলে অপরাহ্ন, এই সহজ বানান হয়ে গেল, কোনো কঠিন হলো না। তাহলে এইভাবে তোমরা কিন্তু বানানগুলো লিখতে পারবে। তাহলে 2, 4টা তারপর রফলা, জফলা, নফলা, বফলা সমস্ত কিছু তোমাদের যুক্তর অক্ষর আমি শিখিয়ে দিলাম। আশা করি এখান থেকে তোমাদের অনেকে উপকারে লাগবে। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর যদি কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবে। ভালো থাকবে, থ্যাংক ইউ।